আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে এই রমজান মাসের প্রথম ক্লাস তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আশা করছি যে সবাই তোমরা রোজা আছো, তাই না? জি স্যার। রমজান জি মাস, স্যার। রমজান মাস, এই মাস কি কারণে দামি? এই মাসের মূল উদ্দেশ্যটা কি? স্যার কোরআন শরীফ নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে, তাই না? শাহরু রমাদান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলা আছে যে শাহরু রমাদান, রমজান মাস, এটা হচ্ছে রমজান মাস। শাহরু রমাদান, রমজান মাস। তো রমজান মাস বলার পরে যদি রমজান মাসের রোজা এটাই যদি সবচাইতে মূল বিষয় হতো, তাহলে শাহর রমাদান আল্লাযী ইয়াসুমু ফীহি, যাতে রোজা রাখা হয় এভাবে বলা হতো। কিন্তু রোজা রাখার কথা বলা হচ্ছে অনেক পরে। আগে কি বলা হচ্ছে? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে নাজিল করা হয়েছে কুরআন। তারপরে আচ্ছা, কোরআন নাজিল করা হয়েছে, অতএব তোমরা রোজা রাখো, তাও তো হতো। তাও না, এখন কোরআনের বর্ণনা শুরু হয়ে গেছে। বলা হয়েছে হুদাল লিন-নাস, কোরআন হচ্ছে মানুষের জন্য, মানব জাতির জন্য হেদায়াত, পথ নির্দেশ। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়াত অর্থাৎ পথ নির্দেশ, এবং ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী, এইটার বিস্তারিত বর্ণনা এই কোরআনের দ্বারা হয়েছে। তো শাহর রমাদান বলার পরে রমজান মাসের মূল বিষয়টা বলা হচ্ছে যে কোরআন নাজিল হয়েছে, তারপরে কোরআনের বর্ণনা হয়ে গেল। এরপরে বলা হচ্ছে ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা, অতঃপর যে তোমাদের মধ্যে যে এই মাস পাবে, এই মাসের সাক্ষাৎ পাবে বা এই মাসকে পাবে, ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। ওয়ামান কানা মারিদন, আর যে অসুস্থ থাকবে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকবে, ফাইদাতুম মিন আইয়ামিল উখর, তাহলে সে এই রোজা পূরণ করবে কখন? অন্য দিনগুলোতে। আরো যে মাসগুলো আছে, 11 মাস, সেই 11 মাসের মধ্যে পূরণ করবে। তাহলে ইয়াদকে ধন্যবাদ, সে সঠিক জিনিসটাই বলছে। তো রমজান মাস এটা এত দামি মাস, মূল কারণ কি? এই মাসে নাজিল করা হয়েছে কি? কোরআন আল শরীফ। কোরআন। কোরআন। এরপরে আরো বলা হচ্ছে এই কোরআন যে নাজিল করা হয়েছে, এটা কি শুধুমাত্র কিছু এলাকার জন্য, কিছু মানুষের জন্য, না একবারে হুদাল্লিন নাস, মানব জাতি, সবার, সব মানুষ, পুরা বিশ্বের যত মানুষ আছে সবার জন্য এই কোরআন নাজিল করা হয়েছে। সবার জন্য হেদায়েত, কিন্তু হেদায়েতটা গ্রহণ করবে যারা, তারা একরকম, আর গ্রহণ করবে না সেটা আরেকটা বিষয়, কিন্তু হেদায়েতটা সবার জন্য। এরপরে এটা আবার সত্য মিথ্যার পার্থক্য করে দিবে, হেদায়েতটা আরো বিস্তারিত বলবে। তারপরে বলা আছে রোজা রাখো। তো এই মাসটা হচ্ছে আসলে ট্রেনিং এর মাস। এই মাসে ট্রেনিং নিতে হবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ, নিজের মন মানসিকতা সবকিছু গুনাহ থেকে, খারাপ জিনিস থেকে সরিয়ে, সাওম হচ্ছে বিরত থাকা, খারাপ জিনিস থেকে বিরত রেখে ভালো কাজ করার এটা ট্রেনিং নেওয়া। যে যত বেশি ভালো করে এই মাসে ট্রেনিং নেবে, অবশিষ্ট 11 মাস সে ভালো করে চলতে পারবে। এবং ট্রেনিং এর মাস হিসাবে ট্রেনিং এর সময় কিন্তু এটা সহজ করে দেয়, ট্রেনিং এর সময় সহজ করে দেয়। শয়তানকে একবারে বন্দি করে রাখা আছে, জান্নাতের দরজা খোলা আছে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, একবারে সহজ করে দেওয়া হয়েছে ট্রেনিংটা। এই জন্য দেখো এই মাসে রোজা রাখাটাও সহজ হয়, গুনাহ থেকে বাঁচাও সহজ হয়, মানুষ অটোমেটিক নেকির কাজের দিকে ধাবিত হয়। তো এখানেই শেষ করছি আজ এই রোজা সম্পর্কে কথা। আমরা পড়াশোনায় চলে আসছি। তো সর্বশেষ কথা হচ্ছে তোমরা রোজা তো রাখবেই,
পাশাপাশি মূল যে উদ্দেশ্য এই মাসের সেটা হচ্ছে কোরআন নাজিল। এই জন্য কোরআনকে নিয়ে কোরআন কিছু তেলাওয়াত করা, পড়া, অর্থ বোঝা, এইটার মধ্যে অবশ্যই প্রতিদিন কিছু সময় তোমরা দিবে, যেহেতু তোমরা অনেক বড় হয়ে গেছো, ক্লাস 10-এ পড়ো। তো এই বিষয়টা অবশ্যই প্রতিদিন যতটুকু পারো, যতটুকু তোমার সামর্থ্যে কুলায়, এক পারা হোক, আধা পারা হোক, এক পৃষ্ঠা হোক, পড়ো, অর্থ বোঝার চেষ্টা করো। ইনশাআল্লাহ এটা তোমার দেখবে যে সারা জীবনের জন্য তোমার কাজে লাগবে। পারলে পারে কিছু কিছু আয়াত, জি স্যার। ছোট ছোট সূরা মুখস্থ করে ফেলো। তো আমরা চলে আসতেছি আমাদের পড়ায়। সম্পাদ্য 7 থেকে 11, 7 নাম্বার সম্ভবত দেখাই দিয়েছিলাম। সম্পাদ্য 7 নাম্বারে আছে যে একটা বৃত্ত দেওয়া থাকবে, নির্দিষ্ট বৃত্ত, এবং তার বহিস্থ একটা বিন্দু দেওয়া থাকবে। তোমরা বুঝে নাও, তারপরে আঁকাবে, আঁকিয়ে ওটাই হোমওয়ার্ক করে ফেলবে। তারপরে দেখবে যে পরীক্ষায় যে প্রশ্ন দেওয়া আছে সেটাও করতে পারবে। একটা বৃত্ত দেওয়া আছে, নির্দিষ্ট একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট নির্দিষ্ট বৃত্ত, আর বৃত্তের বাহিরে একটা বিন্দু দেওয়া আছে পি। তো পি বিন্দু হতে এই বৃত্তে দুইটা স্পর্শক আঁকতে হবে, পি এ আর পি বি। এটা কিন্তু গতদিন দেখাইছিলাম। তো এটা সম্পর্কে ইয়াদ বলো দেখি, তুমি যদি কথা বলছো প্রথমে তুমি বলো এটা কিভাবে করেছিলাম। স্যার প্রথমে বাইরে একটা স্পর্শক নেওয়ার পর আহ, কিসের স্পর্শক? স্পর্শকই তো স্যার, আঁকতে হবে। জি স্যার, পি পি বিন্দু নিয়েছিলাম, বহিষ্ঠ একটা বিন্দু পি। পি তো নেওয়াই স্যার আছে। তারপর হচ্ছে যে প্রথম কাজ কি? স্যার পি ও যোগ করতে হবে। প্রথম কাজ হচ্ছে পি আর ও যোগ করে দিবে। ঠিক আছে, তোমরা দেখো, দেখে এটা অবশ্যই করবে, বইতে আছে, দেখে দেখে করবে। পি আর ও যোগ করলাম, তারপরে দ্বিতীয় কাজ এবার। স্যার পি ও রেখাংশের মধ্যবিন্দু স্যার এম মধ্যবিন্দুর জন্য এম কি নির্ণয় করতে করতে হয়? হবে। অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, তারপরে এই পাশ থেকে জি উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপ দুইটা যেখানে স্কেল রাখলে যে জায়গাটাতে ছেদ করবে সেটাতেই হচ্ছে এম বিন্দুতে দুই ভাগে ভাগ হয়ে গেল। এখন পি এম আর ও এম সমান। আচ্ছা, এরপরের কাজ বলো, ইয়াদি বলো এরপরের কাজ। স্যার এম কে কেন্দ্র করে এম ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকতে হবে। এমও অথবা এমপি দুইটা তো সমান, যে কোনো, ওখানে বইতে দেখো বা লেখা আছে এমও অথবা এমপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো আমরা। এই বৃত্তটা আগের বৃত্তকে ছেদ করবে কোথায় কোথায়? এই যে বড় যে বৃত্তটা আমরা স্যার পরবর্তী যে বৃত্তটা আঁকলাম সেটা যে নির্দিষ্ট যে বৃত্তটা দেওয়া ছিল সেখানে সেই বৃত্তটাকে ছেদ করবে এ আর বি বিন্দুতে। জি স্যার। এরপরে সর্বশেষ কাজ, এবার সর্বশেষ স্যার এপি এবং বিপি যোগ করতে হবে। এপি আর হচ্ছে বিপি যোগ করে দিলাম। তাহলে আমাদের ব্যাসার্ধ কত, কি বলেন, তাহলে এইখানে আমাদের স্পর্শক কোনটা কোনটা? স্যার এপি বিপি দুটো স্পর্শক। এপি আর হচ্ছে বিপি দুইটা স্পর্শক। এই দুইটা হচ্ছে উদ্দিষ্ট স্পর্শক। নাইস জি রেজা, স্যার। শুনতে পাচ্ছ তুমি? নাইস রেজা। স্যার সুন্দর। আচ্ছা, তুমি খুব সংক্ষেপে এটার বর্ণনাটা বলো তো, খুব সংক্ষেপে, দ্রুত। স্যার কত পেজ? শুধু অঙ্কনের বর্ণনা, পেজ লাগবে এখানে দেখে তুমি বলো। তুমি কি দেখে দেখে বলবে? দেখে দেখে না, আমরা আঁকালাম, তুমি সিরিয়ালটা বলো কোনটার পর কি আঁকালাম, দ্রুত। স্যার আমি গোড়া থেকে দেখতে পাইনি স্যার আঁকাটা, আমি একটু আগে জয়েন করলাম। তাহলে তো সমস্যা। মাহাথির বলো খুব দ্রুত। প্রথমে ওপি যোগ করব এবং ওপি এর মধ্যবিন্দু এম নির্ণয় করব। তারপর এম কে কেন্দ্র করে পিএম অথবা ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো এবং এই বৃত্তটা আগের বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করবে। তারপর পিএ এবং পিবি যোগ করি, তাহলে পিএ এবং পিবি এই স্পর্শক। বাহ, সুন্দর আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা অল্প সময়ের মধ্যে তো অনেকগুলো করবো, এই জন্য বেশি সময় দিতে পারছি না। আর আমি ওই জ্যামিতি নিয়ে আসতে চালাম, কিন্তু ওটা পেলাম না, উপরে জ্যামিতি বক্স কোথায় আছে সেটা পেলাম না। আচ্ছা, এবার 7-এর পরে 8 নাম্বার।
না, ভুল হয়ে গেল মনে হয়। এটাই ছিল 8 স্যার নাম্বার। 7 নাম্বারটা আরেকবার দেখা দেন স্যার। এটাই 8 নাম্বার ছিল। স্যার এটাই এটা 8 নাম্বার এটা স্যার। 8 জি নাম্বার, স্যার। এটা 8 নাম্বার। স্যার এটা আরেকবার দেখা দেন আবার শর্টকাটে। এটা তো গত দিনও দেখালাম, আজকে একবার দেখালাম, বললো একবার খুব শর্টকাটে। মনে করো এটা বৃত্ত দেওয়া আছে আর বাহিরে একটা বিন্দু দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র এটা, ঠিক আছে? এটা বৃত্তের কেন্দ্র আর বাহিরে একটা বিন্দু দেওয়া আছে পি। তো প্রথমে দুইটা বিন্দু যোগ করে দেবে, পি আর ও যোগ করবে। তারপরে পি আর ওর মধ্যবিন্দু নির্ণয় করবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে। ওই দুই পাশ থেকে বৃত্ত চাপ আঁকলে এখানে মধ্যবিন্দুতে এম কেটে গেল। তারপরে এম কে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত আঁকবে, ব্যাসার্ধটা হবে হচ্ছে এমও অথবা এমপি। তারপরে এটা কোথায় কোথায় ছেদ করলো, এ আর বি বিন্দুতে ছেদ করলো। এবার পি এ আর পিবি যোগ করবে, তাহলে পি আর পিবি হচ্ছে উদ্দিষ্ট স্পর্শক। হয়েছে তোমার? বুঝতে পারছো? শর্টকাট দেখালাম, ইয়েস স্যার, একবার তো ইয়েস স্যার, দেখাইছি, অবশ্যই। এখনই তো একবার দেখালাম এই জন্য। আচ্ছা, এরপরে আসো 8-এর পরে 9, 10, 11। 9 নাম্বার হচ্ছে একটা ত্রিভুজ দেওয়া থাকবে, সেই ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে 9 নাম্বার। 10 নাম্বার হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে, অন্তর্বৃত্ত। আর 11 নাম্বার হচ্ছে বহির্বৃত্ত আঁকতে হবে। তিনটাই বৃত্ত, একটা পরিবৃত্ত, একটা হচ্ছে অন্তর্বৃত্ত, আর একটা হচ্ছে বহির্বৃত্ত। তো পরিবৃত্ত কি? পরিবৃত্ত হচ্ছে যেটা ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়ে যাবে, তার নাম পরিবৃত্ত। অন্তর্বৃত্ত হচ্ছে তিনটা বাহুকে স্পর্শ করবে, ভেতরে থাকবে। আর বহির্বৃত্ত হচ্ছে একটা বাহুকে স্পর্শ করবে আর দুইটা বাহুকে বাহিরে স্পর্শ করবে, বহিস্থ বিন্দু স্পর্শ করবে। তো ধারণা থাকলে আমাদের আঁকার সুবিধা হবে। তো প্রথমে আমাদের কি দেওয়া থাকবে, একটা ত্রিভুজ দেওয়া থাকবে, নির্দিষ্ট একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মাপ দেওয়া থাকবে পরীক্ষায়। ধরো বলা হলো 3, 4, 5 বা 5, 6, 7। তো সেই অনুসারে ত্রিভুজটা আঁকে ফেলবে। ত্রিভুজের নাম হচ্ছে এবিসি। ত্রিভুজ আঁকার পরে 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা সহজ। বিসি, একটা বাহুর সমানকে বিসি কাটবে আর দুইটা বাহুর সমানকে এভাবে কেটে নিলে এই বি থেকে একটা, সি থেকে একটা কাটলে এবিসি ত্রিভুজ হয়ে যাবে। এখন শুধু তোমাদের মূল বিষয়টা জানতে হবে, এটা অনেক সময় পরীক্ষা উল্টাপাল্টা হয়ে যায়, যে পরিবৃত্তর ক্ষেত্রে কি কাজ করতে হয়। আসলে পরিবৃত্তর ক্ষেত্রে কাকে অর্ধেক করতে হয় এটা জানা লাগবে। অন্তর্বৃত্তর ক্ষেত্রে কাকে ইয়া হয়। আমি অনেক খাতা দেখেছি যেখানে উল্টাপাল্টা হয়ে গেছে। আমি দিয়েছি পরিবৃত্ত, করেছে অন্তর্বৃত্ত, দিয়েছি অন্তর্বৃত্ত, করেছে পরিবৃত্ত। এই দুইটার মধ্যে কিন্তু সমস্যা হয়। বহির্বৃত্তে অতটা সমস্যা হয় না, যেহেতু এটা ত্রিভুজের বাইরে থাকবে। তো পরিবৃত্তর ক্ষেত্রে কি করতে হবে, যে কোনো দুইটা বাহুকে অর্ধেক করতে হবে, সমদ্বিখণ্ডক নির্ণয় করতে হবে। শুধু সমদ্বিখণ্ডক না, লম্ব সমদ্বিখণ্ডক। তো যে কোনো দুইটা বাহুকে আমরা ধরি বিসি আর হচ্ছে তোমার এসি বা এবি বাহুকে অর্ধেক করি। তো বিসি বাহুর অর্ধেক করবে হবে। অর্ধেকের সিস্টেম তো আমরা এর আগে দেখলাম যে কিভাবে পিও কে অর্ধেক করেছি। বিসি এর অর্ধেকের একটু জি বেশি স্যার। ব্যাসার্ধ নিয়ে উপরে নিচে দুই সাইড থেকে 2, 2, 4টা বৃত্ত চাপ আঁকলে তারা যেখানে ছেদ করবে সেটা যোগ করে দিবে, একবার এইভাবে যোগ করে দিবে। এটা নাম ধরে দিলাম পি কিউ। পি কিউ হচ্ছে একটা আহ লম্ব সমদ্বিখণ্ডক। শুধু সমদ্বিখণ্ডক না, বরং লম্ব সমদ্বিখণ্ডক। মানে এটা একবারে বিসির উপরে লম্ব হবে, আবার বিসি কে দুই ভাগে ভাগও করবে। তা আমি জাস্ট ইয়াতে আঁকাচ্ছি, তো এই জন্য হুবহু কারেক্ট হবে না। এরপরে আমরা কি করব, আরেকটা যে কোনো আরেকটা বাহু এবি অথবা এসি, এই এবি অথবা এসি কে আবার দুই ভাগে ভাগ করব। মনে করো এখানে কাটলাম আর এখানে কাটলাম, এ থেকে আর বি থেকে। তাহলে এইটা যোগ করলে, এইটা যোগ করে দিলাম, এর নাম দিলাম এম এন। তো এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক বলাটা খুবই সহজ, লেখা খুবই সহজ। খালি বলবে যে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ আঁকি, আর এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এম এন আঁকি, শেষ। বেশি কিছু বলা লাগে না, একবার সংক্ষেপে কিভাবে আঁকলাম বিস্তারিত লেখার দরকার নেই। তো লম্ব সমদ্বিখণ্ডক দুইটা পরস্পর ছেদ করেছে কোথায়, ও বিন্দুতে। কারণ বৃত্তের কেন্দ্র হবে এটা, এই জন্য ও বিন্দুতে ছেদ করেছে। লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ছেদ করেছে কোথায়, ও বিন্দুতে। এখন একটু থামবে, চিত্র বৃত্ত আঁকানোর আগে একটু টেস্ট করে নেবে। আগেই বৃত্ত আঁকাতে যাবে না, বারবার বলে দিচ্ছে, নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। ভালো করে খেয়াল করবে। তোমার ওই যে কম্পাস কাটা দিয়ে তো বৃত্ত আঁকাবে, তো ওই কম্পাস কাটাটা এখানে ও বিন্দুতে রাখবে। রাখার পরে প্রথমে ও এটা মাপো, ও থেকে এ মাপো, ধরো যে এত বড় হলো। তারপরে ও থেকে সিতে যাও, সিতে যা দেখো যে একই সমান হচ্ছে কিনা। সাধারণত পরিবৃত্তে সমস্যা হওয়ার কথা না, সুন্দর করে আঁকলে এটা মিলে যাওয়ার কথা।
ও থেকে এ এর দূরত্ব এবং ও থেকে সি এর দূরত্ব এবং ও থেকে বি এর দূরত্ব সমান হওয়ার কথা। তো সমান যদি হয়ে যায়, এটা টেস্ট করবে আগে, টেস্ট করে দেখলে যে সমান হয়ে গেছে তাহলে বৃত্তটা আগে ফেলবে, ঠিক আছে। আর যদি দেখো যে কোনো একটু সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে যে এ ও এ আর ও বি মিলছে কিন্তু ওসি থেকে একটু দূরে আছে, ওসি থেকে একটু দূরে আছে বা একটু বেশি চলে গেছে, এরকম যদি হয় যে বেশি চলে গেছে বা দূরে আছে, তাহলে সেক্ষেত্রে কি করবে, একটু কম বেশি করে নেবে। কম বেশি করে দূরে থাকলে একটু এদিক হটাবে, কাছে থাকলে একটু এদিক হটাবে, তাহলে দেখবে যে এক সময় মিলবে। তো আমি যেটা বলছি ক্লুটা মনে রাখো যে আগেই বৃত্ত আঁকাতে যাবে না। দেখা যাচ্ছে বৃত্ত আগে আঁকাতে গেলে কোনো একটা ত্রুটির কারণে এ দিয়ে গেল, বি দিয়ে গেল, সি দিয়ে গেল না, এবং যেটা একবারে প্রকাশ্য ভাবে দেখাই যাচ্ছে যে গেল না, সেখানে কিন্তু নাম্বার দেওয়ার সম্ভাবনা নাই, ওখানে গোল চিহ্ন দিয়ে কেটে দেবে। আর তুমি যদি আগে মিলায় নিয়ে কেন্দ্রটা একটু কম বেশি করে নাও, কেন্দ্র এটা চোখে কারো পড়বে না। এই বুদ্ধিটা তোমাদেরকে শিখিয়ে দিলাম, আগেও বলেছি হয়তোবা, কারণ দেখা যাচ্ছে যে পরীক্ষার হলে গিয়ে তুমি আবার কাটাকাটি করবে, অনেক সময় লেগে যাবে। কাটাকাটি করার দরকার নাই, এই বুদ্ধিটা কাজে লাগাবে। তবে চেষ্টা করবে যাতে ফার্স্ট টাইমেই মিলে যায়, এটা সবচেয়ে বাসায় চেষ্টা করবে যাতে ফার্স্ট টাইমে মিলে যায়। তাহলে ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা যে বৃত্তটা আঁকবো সেই বৃত্তের নামই হচ্ছে পরিবৃত্ত, ঠিক আছে। তাহলে পরিবৃত্তর ক্ষেত্রে কি করতে হয়, কাকে অর্ধেক করতে হয়, কোনকে না বাহুকে? বাহুকে। 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 আমাদের সময় যেহেতু কম, এটা আর কাউকে জিজ্ঞেস করলাম না, এটার কাউকে জিজ্ঞেস করতে না, সময় যেহেতু কম। হ্যাঁ, বাহুকে। এবং 3টা বাহুকে করলেও যা হবে, 2টা বাহুকে অর্ধেক করলে একই হবে, তাই আমাদের 3টা করার দরকার নাই, যে কোনো 2টা। এবার আসো অন্তবৃত্ত। ওই একই ভাবে একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। এবিসি একটা ত্রিভুজ, অন্তর্বৃত্তর ক্ষেত্রে কোণগুলোকে অর্ধেক করতে হবে, কোণ, এবং যে কোনো 2টা কোণ। তা আমরা বি এবং সি কে অর্ধেক করি। কোণ অর্ধেক করার সিস্টেম কি, নির্দিষ্ট একটা মাপ, যে কোনো একটা নির্দিষ্ট মাপ নিয়ে এখানে একটা বৃত্ত চাপ আঁকবে বি বিন্দু হতে, তারপরে এই যে এখান থেকে আর এখান থেকে, যে এই জায়গা থেকে আর এই জায়গা থেকে, 2 জায়গা থেকে 2টা বৃত্তচাপ আঁকবে একই মাপ দিয়ে। এই মাপটা কম বেশি হতে পারে, সমস্যা নাই, কিন্তু এই পাশ থেকে যেই মাপ, এই পাশ থেকে সেই মাপ, তারপরে যোগ করে দাও, তাহলে এটা হয়ে গেল হচ্ছে, এটা হচ্ছে বি বিন্দুর সমদ্বিখণ্ডক। বি, বিটা হচ্ছে কোণ বি এর সমদ্বিখণ্ডক, ঠিক আছে। এরপরে কোণ সি এর সমদ্বিখণ্ডক, কোণ সি এর সমদ্বিখণ্ডক আঁকো। এইখানে এটাকে আমরা অর্ধেক করব, তাহলে কোণ সি এর সমদ্বিখণ্ডক সি এফ যাবে এখানে। তো 2টা সমদ্বিখণ্ডক কোথায় ছেদ করলো, ও বিন্দুতে ছেদ করবে, এখানেও একই নাম, ও। সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখন বৃত্ত যে তুমি তো আঁকাবে, এই বৃত্ত আঁকানোর সময়, হ্যাঁ বলো, আরেকবার বুঝে দেন, বুঝতে পারলাম না। বুঝতে পারোনি? তাহলে আবার মুছে দি। তুমি কি কোণকে অর্ধেক করতে পারো না? একটা কোণকে কিভাবে অর্ধেক করতে হয়? বি কোণকে অর্ধেক করবে, তাহলে কি করবে, প্রথমে একটা বৃত্তচাপ আঁকবে না এই বি বিন্দু থেকে, তারপরে এই যে এই বিন্দু একটা, এই বিন্দু, এই 2 বিন্দু থেকে একই সমান ব্যাসার্ধ নিয়ে 2টা বৃত্তচাপ আঁকতে হবে, তাই না? তারপর এটা যোগ করে দিলে এটা হয়ে যাবে অর্ধেক। কি পারবে? ও স্যার, বুঝলাম। ওই একই কাজ করবে কোণ সিতেও একই কাজ করবে, তাহলে এটা অর্ধেক হয়ে গেল। এই যে 2টা যেখানে ছেদ করলো সেটার নাম হচ্ছে ও। ও হচ্ছে ওই কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক 2টা ছেদ করেছে ওতে। এখন পরিবৃত্ত যত সাবধানে করেছো, অন্তর্বৃত্ত আরো বেশি সাবধানে করতে হবে। আগে বৃত্ত আঁকা যাবে না, কারণ এখানে আবার এমন যে মানে বাহুতে না ঠেকলে অথবা বাইরে চলে গেলে দেখতে আরো বেশি খারাপ লাগবে। তাহলে আগে কি করবে, আগে দেখবে যে ও বিন্দু থেকে বিসির উপরে যে এই দূরত্ব, ও থেকে বিসি বাহুর দূরত্ব, যে এই দূরত্বটা আগে মাপবে কম্পাস কাঁটা দিয়ে। তারপরে দেখবে ও থেকে এ বিতেও ঠেকছে কিনা, না বাইরে দিয়ে যাচ্ছে। তারপরে আবার টেস্ট করবে ও থেকে এসি তেও ঠেকছে কিনা। মাঝখানের বিন্দু দিয়ে পরীক্ষা করতে হবে না? হ্যাঁ, মাঝখানের বিন্দুতে কম্পাস কাঁটাটা রেখে
আগে 3 বাহুতে সমান সমান ঠেকছে কিনা আগে টেস্ট করবে। যদি দেখো যে হ্যাঁ 3 বাহুতে ঠেকছে তাহলে ঘুরায় দাও, তার মানে বৃত্ত হয়ে গেল। আর যদি দেখো যে কোনো একটা বাহুতে ঠেকছে না তাহলে একটু কম বেশি করে নেবে। এটা প্র্যাকটিস করতে গেলে এটা তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। যদি প্র্যাকটিস না করে পরীক্ষার হলে হঠাৎ করে গিয়ে কিন্তু সমস্যায় পড়বে। বাসাতে প্র্যাকটিস করবে, 3টাতে দিয়ে যদি যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর কোনো একটাতে দিয়ে যদি না যায় বা বাহিরে দিয়ে যায় তাহলে একটু ছোট করে নিয়ে কেন্দ্রটাকে একটু হটায় দেবে যেদিকে মানে কম হচ্ছে সেদিকে। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝেছি। এটা প্র্যাকটিসের বিষয়, কিন্তু প্র্যাকটিস না করলে হবে না। প্র্যাকটিস করতে হবে, 3টাতে থাকে, 3টাতেই থাকে, কোনো মতে যেন কোনোটা থেকে কোনোটা না ঢাকা না হয়। এই জন্য আমি বুদ্ধিটা বলে দিলাম যে এইভাবে কাজ করবে। তো এই হচ্ছে হয়ে গেল তোমার অন্তর্বৃত্ত বর্ণনা, বইতে দেখে নিবে, আমাদের হাতে সময় কম। এরপরে আসছে তোমার হচ্ছে বহির্বৃত্ত। অন্তর্বৃত্ত আর বহির্বৃত্ত সহজ বিষয়, একই রকম। বহির্বৃত্তর ক্ষেত্রে এই যে এই বাহুটাকে বড় করে দিবে, বহির্বৃত্তর ক্ষেত্রে কি করবে, এই বাহুটাকে এই দুইটা বাহুকে বাড়ায় দিবে। যদি এসি বাহুতে আঁকতে বলে তাহলে কি করবে, বিসি আর এবি বিএ বাহুকে বাড়ায় দিবে। দেওয়ার পরে এই যে বহিস্থ যে কোণ তৈরি হয়েছে, এই কোণ আর এই কোণ, দুই কোণের অর্ধেক করবে। এই দুই কোণের অর্ধেক করলে তারা যেখানে যে ছেদ করবে সেই জায়গাটা হচ্ছে ও, ঠিক আছে? জি স্যার। ও বিন্দুকে কেন্দ্র করে আগে দেখবে যে 3 বাহুতে হচ্ছে কিনা। একই কথা, 3টা চিত্রের ক্ষেত্রে একই কথা, তুমি দেখে নেবে যে আগে 3 বাহুতে 3 শীর্ষবিন্দুতে যাচ্ছে কিনা। গেলে তারপর বৃত্তটা আঁকে ফেলবে। যদি না যায় তাহলে অবশ্যই একটু কেন্দ্রটা কম বেশি করবে, অন্যদিকে কিছু করতে যাবে না, কেন্দ্রটা একটু কম বেশি করবে। কেন্দ্র কিন্তু কেউ দেখতে পাবে না, কোনো টিচার এত সহজে কেন্দ্র তুমি যে কম বেশি করেছো বুঝতে পারবে না। কিন্তু যদি না থাকে এটা কিন্তু চোখে পড়ে যাবে, ঠিক আছে? তো এই হলো 3টা বিষয়। আরো 2-1টা বিষয় না আমরা সামনের ক্লাসে আলোচনা করব। সামনের ক্লাস মানে আগামী কালকের ক্লাসে ইনশাল্লাহ অনুশীলনে আরো 2-1টা বিষয় আলোচনা করব যেটা আমাদের কাজে লাগবে পরীক্ষার ক্ষেত্রে। তো এই 4টা দেখালাম, 4টায় তোমরা হোমওয়ার্ক করবে, ঠিক আছে? 4টায় প্র্যাকটিস করবে বর্ণনা সহকারে। তো আজকে এই পর্যন্তই। ওকে স্যার। রমজানের কারণে তোমাদের ক্লাসের টাইম একটু কমানো হয়েছে, এই জন্য 25-এ শেষ করে দিচ্ছে, এবং 30 থেকে আবার তোমাদের আরে পরবর্তী ক্লাস হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং রমজান মাস সবার ভালোভাবে কাটুক এই কামনা করে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম।